উত্তর মালাবারের ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামের মানুষের ভেতরে ভয় ঢুকে গেছে। কারণ সেই গ্রামে একের পর এক প্রেগনেন্ট মহিলা মারা যাচ্ছে। গর্ভবতী মহিলাদের এই মৃত্যুর কারণ হিসেবে গ্রামবাসী দায়ী করছে ভয়ঙ্কর এক আত্মাকে। অন্যদিকে কেউ বা বলছে কালো জাদু। এছাড়া পুলিশ সন্দেহ করছে এর পেছনে নিশ্চয়ই কোনো খুনির হাত রয়েছে, যে সাইকো একের পর এক গর্ভবতী মেয়েদের মেরে ফেলছে। তো শেষ পর্যন্ত কি হয়েছিল, ক্লাইম্যাক্সের টুইস্ট আশা করি আপনার ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে কান্নাড়া ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স, থ্রিলার, টুইস্ট আর হররের কম্বিনেশনের মুভি এল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে 1984 সালের হাঙ্গেরির জালাভার শহরের একটি চার্চকে দেখানো হয়। চার্চের ভেতরে রাতের বেলা একটি মেয়ে প্রার্থনা করছিল, কিন্তু প্রার্থনা করতে করতে হঠাৎ করেই সে পেছনে কিছু একটা অনুভব করে, কিছু একটা শব্দ শুনতে পায়। মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু সে তার প্রার্থনা থামায় না। আর একটু পরে সে আর চোখে পেছনের দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কাউকেই দেখতে পাচ্ছিল না। তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ তার এখনো অনুভব হচ্ছে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে গেলেও সে তার প্রার্থনা থামায়নি। আর এরপরে হঠাৎ করেই একটি গান ফায়ারের আওয়াজ হয়, সিন কাট হয়ে যায়। এরপরেই 2018 সালের উত্তর মালাবারের প্রত্যন্ত একটি গ্রামকে দেখানো হয়, যে গ্রামের সন্ধ্যা নামার পরেই একেবারে নীরবতায় ছেয়ে যায়। কেউ ঘর থেকেই বের হয় না। রাতের বেলায় দেখা যায় একটি বাড়িতে ছোট্ট একটি মেয়ে প্রার্থনা করছিল তার পরিবারের সুরক্ষার জন্য। মেয়েটির বাড়ি গ্রামের ভেতরেই একটু জঙ্গলের দিকে ছিল, আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না। আর সেই বাড়িটিতে মেয়েটি তার দাদি এবং মায়ের সাথেই থাকতো। মেয়েটির মা ছিল গর্ভবতী। সেখানে মেয়েটির মা, তার দাদি এবং সে সবাই একসাথে প্রার্থনা করছিল। কিন্তু হঠাৎ করেই তারা সেখানে কিছু একটা শব্দ শুনতে পায় বাড়ির বাইরে। যেহেতু বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, তাই মেয়েটির মা সাহস করে বাইরে বের হয় দেখার জন্য কি হয়েছে, যদিও সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তারপরও ধীরে ধীরে দরজা খুলে সে বাইরে আসে দেখার জন্য যে আশেপাশে কি হচ্ছে। কিন্তু আশেপাশে কেউ ছিল না, এমনকি কোনো পশু প্রাণীও ছিল না যারা শব্দ করতে পারে। গর্ভবতী সেই মহিলা যখনই সবকিছু চেক করার পরে আবারও ভেতরের দিকে যেতে যাবে, ঠিক ওই সময়টাতে ভয়ঙ্কর একটা হাত সেই মহিলার দিকে তেড়ে আসে। গর্ভবতী মহিলা তখন চিৎকার করে ওঠে, আর এরপরেই দেখা যায় সারা বাড়িতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। বোঝা যাচ্ছিল সেই ভয়ানক আত্মাটি সেই গর্ভবতী মহিলাটিকে নৃশংসভাবে মেরে ফেলেছে। সিন কাট হয়ে যায়। বাইকে করে একটি লোক রাস্তার পাশে এসে থামে। এরপরে একটি গাছের পাশে ব্যাগে মোড়ানো কিছু একটা রেখে যায়। লোকটা কাউকে কল করে আর বলে, তোমার প্যাকেটটা আমি এখানেই রেখে গেলাম আর আমি চললাম। সেই লোকটা বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসলেই তুমি যেও। কিন্তু সেই লোকটা বলে, না, আমার তাড়া রয়েছে। তখনই সে তার পেছনে একটা কুকুরের ডাক শুনতে পায়। পেছনে তাকাতেই তার চোখ কিছু একটাতে আটকে যায়। ধীরে ধীরে সে কাছে যায়, আর যাওয়ার পরে ভয়ে তার চোখ ছানা ভরা হয়ে যায়। সেখানে ছোট ছোট বাচ্চার দুটি কাটা পা ছিল। লোকটা প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে বাইক নিয়ে পালাতে শুরু করে। পরদিনই নিউজ পেপারে সেই নিউজটা দেখানো হয়। কেউ জানে না ছোট বাচ্চার কাটা দুটো পা সেখানে কে রেখে গেছে, আর কি ছিল এর পেছনের উদ্দেশ্য। এরপরে রেস্টুরেন্টে পুলিশ অফিসার রেণুকা এবং কার্তিক বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। এরপরেই দেখা যায় কেউ একজন একটি মেল লিখছে, যেখানে বলা হচ্ছিল, ম্যাম, আমি আপনার কাছে যে ইনফরমেশনটা শেয়ার করেছি সেটা নিয়ে কি আপনি ভেবেছেন? যে করে হোক সেই শয়তানকে আমাদের দ্রুতই শেষ করতে হবে। মেলটা দেখার সাথে সাথে রেণুকা গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। এছাড়া দুশ্চিন্তায় তার মুখটাও শুকিয়ে যায়। এরপরে সিন কাট হয়ে যায়। এরপরে কর্ণাটকের পূর্বঘাটকে দেখানো হয়, যেখানে রাস্তার মাঝে মাঝরাতেই একটা খালি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। গাড়ির আশেপাশে কেউ ছিল না। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশের একটা পেট্রোল টিম চলে আসে আর গাড়িটাকে ভালো করে সার্চ করে, এবং ওয়াকিটকির মাধ্যমে সে তার অফিসারকে জানিয়ে দেয় তারা সেই গাড়িটাকে খুঁজে পেয়ে গেছে। আর এরপরেই সেই পুলিশ অফিসার গাড়ির নাম্বারটাও সাথে সাথে সেন্ড করে দেয়। এরপরেই 3 মাস আগের ঘটনা দেখানো হয়। ডক্টর এলিনাকে দেখানো হয়, যে হসপিটালে কাজ না থাকায় এমনিতেই বসে বসে ঘুমাচ্ছিল। তখনই তার প্রেমিক অরুণ তাকে কল করে। এলিনা তার ফোন পেয়ে খুশি হয়ে যায় আর বলে, তুমি আমার সাথে দেখা করো না কেন? তোমার সাথে কতদিন হয়ে গেল দেখা হয় না। আসলে অরুণ একজন ট্যুর গাইড, যার ফলে ট্যুরিস্টদের নিয়ে তার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আর এই জন্য বেশিরভাগ সময় সে শহরের বাইরেই থাকে। আর এতে করেই সে এলিনাকে বেশি সময় দিতে পারে না। অরুণ এলিনার রাগ ভাঙানোর জন্য তাকে প্রমিস করে,
আগামীকাল তার সাথে অবশ্যই সে দেখা করবে। আর এরপরেই দেখা যায় পরদিনই তারা একে অপরের সাথে সুন্দর একটা জায়গায় ঘুরতে আসে। সেখানে এলিনা অরুণকে জিজ্ঞেস করে তারা বিয়ে কবে করবে। অরুণ বলে, আমাকে শুধু একটু সময় দাও, আমি একবার সেট হয়ে যেতে পারলে আমরা সাথে সাথে বিয়ে করে নেব। কথাটা শুনে এলিনাও খুব খুশি হয়। আর এ থেকে বোঝাই যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে। আর সেখানে তারা অনেক রোমান্টিক মুহূর্ত পার করে, একে অপরকে সময় দেয়। এরপরে আবারও পুলিশ অফিসার রেনুকাকে দেখানো হয়। রেনুকা তার বাসায় অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার জ্যাকব চলে আসে। জ্যাকব সেখানে আসতেই রেনুকা বলতে শুরু করে, 1900 সালের শেষের দিকে ইউরোপের বেশ কয়েকটা দেশে একটা ট্রেন্ড শুরু হয়েছিল যেখানে একের পর এক গর্ভবতী মহিলারা রহস্যজনকভাবে খুন হচ্ছিল। তখন সেই সব দেশে অনেক মিথ প্রচলিত ছিল যে এই খুনগুলো কে করছে, কোনো সাইকো কিলার অথবা কেউ কালো জাদু করছে, নয়তোবা কোনো আত্মা এদের মেরে ফেলছে। পুলিশ অনেক ইনভেস্টিগেশন করেও এর কোনো সমাধান করতে পারেনি। অর্থাৎ মুভির শুরুতে হাঙ্গেরিতে চার্চের ভেতরে যে মেয়েটিকে দেখি এবং এরপরেই একটা গানশটের শব্দ শুনতে পাই, এগুলোও ছিল সেই সব কেসগুলোর মতোই একটা। কিন্তু এর কয়েকদিন পরে সেই ঘটনাগুলো একা একাই থেমে যায়। পুলিশ আজও পর্যন্ত সেই রহস্যের সমাধান করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঠিক একই রকম ঘটনা আমাদের এখানেও ঘটতে শুরু করেছে। এই পর্যন্ত 3 জন মেয়ে মারা গেছে, তাদেরকেও খুন করেছে, আর 3 জনই ছিল গর্ভবতী। এখানে এই ঘটনা যেই ঘটাচ্ছে না কেন, আমি এই রহস্যের সমাধান করেই ছাড়ব। আর আমাদেরকে এই কেসে সাহায্য করবে কার্তিক, যে একজন এক্স ক্রাইম ব্রাঞ্চ অফিসার। সেও এই কেসটা নিয়ে স্টাডি করেছে, আর সে আমার সাথে দেখা করে কথাও বলেছে। সে তার স্টাডি থেকে যে সকল ইনফরমেশন পেয়েছে সেগুলো সে আমাদের সাথে শেয়ার করবে। আমরা এখান থেকে এই কেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপরেই রেনুকা জেকবকে বলে, আমি কিছুদিন অন্য একটা কেসে ব্যস্ত থাকব, আর এই সময়টাতে তুমি এই কেসটা নিয়ে পুরোপুরি ইনভেস্টিগেশন করবে, স্টাডি করবে, আর তোমাকে সাহায্য করবে কার্তিক। তুমি এই কেস ফাইলগুলো খুব ভালো করে পড়ো, শুরু থেকে পড়ো। আমি এই কেসের যে কোনো একটা রেজাল্ট চাই। জেকব বলে, ঠিক আছে, আমি আজকে থেকেই কাজ শুরু করে দেব। রাতের বেলায় জ্যাকবকে দেখা যায় গুগলে এই বিষয়ে কিছুটা সার্চ করতে, কারণ রেনুকা তাকে বলেছিল ঠিক একই রকম কেস ঘটেছিল ইউরোপের কয়েকটা দেশে। আসলে জ্যাকব সেই কেসগুলোরই রেফারেন্স নিতে চাইছিল, এছাড়া সেখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচ করে কিনা সেগুলোও দেখতে চাইছিল। আর এরপরেই জ্যাকব তাদের আশেপাশে যে একই ধরনের ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ গর্ভবতী মেয়েদের খুন, সেটা নিয়ে স্টাডি করে। এদিকে আবারও অরুণ এবং এলিনাকে দেখানো হয়। তারা 2 দিন একসাথে হলিডে কাটিয়েছে, আর আগামীকাল থেকেই অরুণ তার কাজে চলে যাবে আর এলিনা চলে যাবে হসপিটালে। অরুণ বলে, কালকে থেকেই আমি আবারও তোমার থেকে দূরে চলে যাব, আর তাই চাই আজকের রাতটা আমরা একসাথে কাটাবো। দুজনে একসাথে রাতে থাকবে, এটা শোনার সাথে সাথে এলিনা প্রচন্ড খুশি হয়ে যায়। এরপরেই রাতের বেলা এলিনা আর অরুণ যখনই একসাথে ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক ওই সময়টাতে তারা জানালার কাছে কিছু একটা শব্দ শুনতে পায়। তাদের একটু সন্দেহ হয়। অরুণ যে সেটা চেক করে, আর ওই সময়টাতে এলিনার মোবাইলে কল আসে। কলটা করেছিল এলিনার কলিগ ন্যান্সি। সে তাকে বলে, হসপিটালে একটা ইমার্জেন্সি কাজ রয়েছে, তাকে এখনই আসতে হবে। কথাটা শুনে এলিনার মন খারাপ হয়ে যায়, কারণ সে চেয়েছিল আজকের পুরো রাতটা অরুণের সাথে কাটাবে। অরুণ সেখানে আসলে এলিনা তাকে জিজ্ঞেস করে জানালার কাছে কে ছিল। অরুণ বলে, কেউ না, সেখানে কাউকেই দেখতে পেলাম না। এলিনা বলে, আমাকে এখন হসপিটালে যেতে হবে। কথাটা শুনেই অরুণের মন খারাপ হয়ে যায়, কিন্তু যেতে তো হবেই। এই জন্য দুজনে মন খারাপ করে যে যার রাস্তায় বের হয়ে পড়ে। অরুণকে দেখা যায় রাতের বেলায় বাইক নিয়ে তার কাজে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, কিন্তু দেখা যায় বাইক চালানোর সময় হঠাৎ করেই অরুণ তার ব্যালেন্স হারিয়ে ফেলে, যার ফলে সে একটা দুর্ঘটনার শিকার হয়। সে তার হাতেও অনেকটা ব্যথা পায়। আর এরপরেই এলিনাকে দেখানো হয় যে অলরেডি হসপিটালে এসে কাজ শেষ করে ফেলেছিল, আর সেখানে কাজের ফাঁকে সে একটু ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই সেই হসপিটালে একজন গর্ভবতী মহিলাকে দেখানো হয় যে তার বেডেই ঘুমাচ্ছিল। ঠিক ওই সময়টাতে কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। যখনই সে তাকায়, তার সামনে ভয়ঙ্কর এক আত্মাকে দেখতে পায়, আর সেই আত্মা সেই গর্ভবতী মহিলার উপরে হামলা করে বসে। সেই মহিলা নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করে ওঠে। ঠিক তখনই সেই চিৎকারে আশেপাশের সবার ঘুম ভেঙে যায়। সবাই সেখানে দৌড়ে চলে আসে, সব ডক্টররাও চলে আসে। তারা বিভৎস এই দৃশ্য দেখতে পায়, যেখানে সেই গর্ভবতী মেয়েটির পেট থেকে অঝরে রক্ত পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি সেই গর্ভবতী মহিলাকে আইসিইউতে শিফট করা হয়। এদিকে সেই মহিলার চিৎকারে এলিনারও ঘুম ভেঙে গিয়েছিল। এরপরে পুরো বিষয়টা যখন সে জানতে পারে, মেয়েটির জন্য তার প্রচন্ড কষ্ট হয়। এছাড়া হঠাৎ করেই এলিনার মাথা ব্যথা হতে শুরু করে, আর এর ফলে এলিনা অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু হসপিটালের কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ করে মাঝরাতে এই গর্ভবতী মহিলার সাথে কি হলো। ঘটনা শিফট হয়ে যায়। মাঝরাতে একটি বাসকে দেখানো হয় যে বাসের ভেতরে একজন মহিলা যাত্রী ছিল, যে তার মুখ ঢেকে বসেছিল। একটু পরেই সেই মহিলার চেহারা দেখা যায়। তার চেহারা ছিল রহস্যে ঘেরা আর কিছুটা ভয়ঙ্কর। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় সেই রহস্যময় মহিলা একটি চায়ের টঙের সামনে নেমে যায় বাস থেকে। আর সেই চায়ের টঙের যে লোকটা ছিল সে সেই মেয়েটাকে দেখে, কিন্তু তার রহস্যময় চেহারা দেখে তার একটু কৌতূহল জাগে। যখনই তার এক পলক পড়ে, সেই পলকের পরেই দেখা যায় সেই মেয়েটি সেখান থেকে উধাও হয়ে গেছে। লোকটা ভাবে এত অল্প সময়ের মধ্যে মেয়েটা কোথায় গেল, সে তো তাকে কোথাও যেতেই দেখেনি। একটু পরে লোকটা ভাবে হয়তো এটা তার ভ্রম, হয়তো সে চোখে ভুল দেখেছে। সে আবারও নিজের কাজে মন দেয়। এরপরে সেই গ্রামের একটি বাড়িকে দেখানো হয়, যেখানে সেই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা বসে প্রার্থনা করছিল। আর সেই বাড়িতেই গর্ভবতী আরও একজন মহিলা ছিল। সে রাতে একটু বাইরে বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। ঠিক ওই সময়টাতে দেখা যায় অন্য একজন মহিলাকে, যে মোমবাতি জ্বালিয়ে ব্ল্যাক ম্যাজিকের মতো কিছু একটা করছিল। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় সেই গর্ভবতী মহিলার বাড়িতে যে কুকুরটি ছিল সেটা ঘেউ ঘেউ করতে শুরু করে। আর একটু পরেই সেই গর্ভবতী মহিলা চিৎকার করে ওঠে। সেখানে যেতেই দেখা যায় সেই মহিলাকে কেউ একজন মেরে ফেলেছে। ভয়ঙ্কর কোনো আত্মা, রক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যদিকে দেখা যায় সেই ভয়ঙ্কর আত্মা আরও একটি গর্ভবতী মহিলাকে অন্য এক জায়গায় মেরে ফেলেছে, কারণ সেখানে ছোট একটি বাচ্চার কাটা দুটি পা ছিল। অর্থাৎ একই রাতে সেই ভয়ঙ্কর আত্মা দুইজন গর্ভবতী মহিলাকে মেরে ফেলেছে। অন্যদিকে যে মহিলা ব্ল্যাক ম্যাজিক করছিল সে কে, সেটা একটু পরেই জানা যাবে। দেখা যায় পুলিশ স্টেশনেও খবর দেওয়া হয়, কিন্তু পুলিশরা সেই মাঝরাতে তখন ঘুমাচ্ছিল, সেই খবরটা তারা শুনতেই পায় না। এইদিকে অরুণকে দেখানো হয়, যার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। সেখানে শুয়ে শুয়ে সে মোবাইল ইউজ করছিল। সেই দিনই এলিনা তাকে দেখতে আসে। এলিনা তাকে বলে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। এলিনার কথা অনেক ভালো লাগে অরুণের, কিন্তু অরুণ দেখতে পায় এলিনাকে খুব টেন্স দেখাচ্ছে। অরুণ এলিনাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন, নার্ভাস কেন তুমি? এলিনা বলে, আমি কিছু জানি না, কয়েকদিন ধরেই আমার খুব অদ্ভুত ফিলিংস হচ্ছে। আমি বুঝতে পারছি না এই অনুভূতিটা কেমন, কিন্তু আমি অদ্ভুত কিছু অনুভব করতে পারছি আর আজব আজব কিছু জিনিস দেখছি, কিন্তু এগুলোর মানে কি, এগুলো আমি কেন দেখছি কিছুই জানি না। আর এগুলো নিয়ে ভাবতে ভাবতেই আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। এরপরেই এলিনা গতকাল রাতে তার হসপিটালে কি কি হয়েছে সেটাও বলে। সেই মহিলার কথা শুনে সে কেমন অনুভব করেছে সেটা সে অরুণকে বোঝানোর চেষ্টা করে। এরপরে অরুণ তাকে শান্ত করে আর বলে, কয়েকদিন রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। তাই কয়েকদিন আমি আমার মায়ের কাছে যেয়ে থাকবো। অরুণ বলে, ঠিক আছে। এলিনা সেখান থেকেই চলে আসে। এরপরেই রহস্যময় সেই মহিলাকে দেখানো হয়, যে রাতের বেলা অটোরিকশা করে কোথাও যেতে শুরু করে, কিন্তু সেই অটোরিকশাওয়ালা হঠাৎ করে মাঝ রাস্তায় তার অটোটা থামিয়ে দেয়, কারণ সে পেছনের দিকে তাকাতেই দেখেছিল চলন্ত অটো থেকে সেই রহস্যময় মহিলা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। সেই অটোওয়ালা চারদিক খুঁজে বেড়ায় সেই মহিলাকে। সে ভাবতে থাকে এটা কি করে সম্ভব, চলন্ত অটো থেকে সেই রহস্যময় মহিলা কিভাবে গায়েব হয়ে যাবে। সিন কাট হয়ে যায়। এরপরে জ্যাকবকে দেখানো হয়, যে কার্তিকের সাথে দেখা করতে তার বাসায় যাচ্ছিল। আর কার্তিকের বাড়িটা ছিল বেশ দূরে, যার ফলে অনেকক্ষণ ড্রাইভ করার পরে অবশেষে জেকব কার্তিকের বাড়িতে চলে আসে। সেখানে তারা সেই কেসটা নিয়ে কথা বলছিল, যেখানে কার্তিক জ্যাকবকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। সেটা হচ্ছে সে কয়েকটা এরিয়ার নাম বলে। এই এরিয়াগুলোতেই শুধুমাত্র এই ঘটনা ঘটেছে, অর্থাৎ গর্ভবতী মহিলারা মারা যাচ্ছে বা খুন হচ্ছে। আর এই ঘটনাগুলো যেসব এরিয়াতে ঘটছে সেই সব এরিয়ার বেশিরভাগ মানুষেরাই খ্রিস্টান। আর যেসব মেয়েরা খুন হয়েছে তাদের মধ্যে দুটো কমন পয়েন্ট রয়েছে, একে তো তারা গর্ভবতী, দ্বিতীয়ত তারা সবাই খ্রিস্টান। এদিকে আবারও এলিনাকে দেখানো হয়, যে হসপিটাল থেকে ছুটি নিয়ে তার মায়ের বাসায় যাচ্ছিল। সেখানে যে এলিনা তার মাকে সবকিছু খুলে বলে, যে কয়েকদিন ধরে সে খুবই অদ্ভুত অনুভব করছিল, যেটা সে বলে বোঝাতে পারবে না। এছাড়া সে অদ্ভুত কিছু জিনিসও দেখছিল, যেটা সে বর্ণনাও করতে পারছে না। কিন্তু এলিনার মা তার এইসব কথায় তেমন পাত্তাই দিচ্ছিল না। এরপরে এলিনা সেদিন হসপিটালে যা যা হয়েছে তার মাকে বলে। তার মা বলে, হসপিটালে এমন অনেক কিছুই ঘটে, এগুলো নিয়ে তুমি এত টেনশন করো না। এরপরে এলিনা তার মাকে আবারও বলে,
তার বড় মার চেহারা তার চোখের সামনে ভাসছে, কিন্তু কেন? এরপরে অ্যালিনা তার মায়ের কাছে তার সেই বড় মায়ের কথা জানতে চায়। অ্যালিনার মা বলে তার সেই বড় মা অনেক বছর আগেই মারা গেছে, এছাড়া সে তাদের পুরনো বাড়িতে থাকতো। আসলে এই বড় মা হচ্ছে অ্যালিনার বাবার দুঃসম্পর্কের এক আত্মীয়, কিন্তু সেই মহিলাকে সবাই ভালোবেসে বড় মা বলে ডাকত। অ্যালিনাও সেটাই করেছিল। আর অ্যালিনা খুব ছোটবেলায় তার বড় মাকে দেখেছিল, আর এই জন্য সে তার চেহারাটা পুরোপুরি মনে করতে পারছে না। পরদিনই অ্যালিনা চলে যায় তাদের সেই পুরনো বাড়িতে, যেখানে তার সেই বড় মা থাকতো। তাদের সেই পুরনো বাড়িটা এখন পরিত্যক্ত, সেই বাড়িতে এখন আর কেউ থাকে না। আর অনেক বছর পরে অ্যালিনা এই বাড়িতে আসলো। বাড়িতে আসার পরেই অ্যালিনার শৈশবের সব স্মৃতি মনে করতে থাকে। অ্যালিনা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে, আর বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র জিনিস সে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। এটা তার কাছে খুবই ভালো লাগছিল। ঠিক তখনই অ্যালিনা হঠাৎ করে সেখানে ভয়ঙ্কর একটি ফটো দেখতে পায়, যে ফটোটা দেখতে অনেকটা শয়তানের ফটোর মতো। এরপরেই অ্যালিনা সেখানে একটা বই দেখতে পায়। কৌতূহলবশত অ্যালিনা সেই বইটাকে হাতে নেয়। ধীরে ধীরে অ্যালিনা সেই বইটা খুলে পড়তে শুরু করে, আর কিছুক্ষণ পরেই অ্যালিনা তার চোখের সামনে এমন কাউকে দেখে, যেটা দেখে সে সরাসরি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এরপরেই সিন কাট হয়ে যায়। জ্যাকবকে দেখানো হয়, যেখানে পুলিশের কাছে সে চলে আসে, সেই এরিয়ার পুলিশের কাছে, যেখানে 2 দিন আগে একজন গর্ভবতী মহিলা মারা গেছে। সেই পুলিশ অফিসার বলে তারা ওই রকম কোনো কিছুই প্রমাণ পায়নি, আর অটোপসি রিপোর্ট থেকেও জানা গেছে শুধুমাত্র প্রেগনেন্সির কারণে যেসব ব্লিডিং হয় সেটার কারণেই সেই মহিলা মারা গেছে। এছাড়া সেই মহিলার গায়ে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। এরপরেই জ্যাকব সেই গ্রামে চলে আসে এবং সেখানে সেই টঙের চায়ের দোকানের লোককে জিজ্ঞেস করে যেদিন সেই গর্ভবতী মহিলাটি মারা গিয়েছে সেই দিন এই গ্রামে অপরিচিত বা অদ্ভুত বা রহস্যময় এমন কোনো লোককে সে দেখেছে কিনা। সেই লোকটা বলে না, এমন কাউকে সে দেখেনি। যে কয়েকজন লোক সেদিন এসেছিল পরিচিতই ছিল। জ্যাকব সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই সেই লোকটা বলে হ্যাঁ, মনে পড়েছে, সেই রাতে আমি একজন রহস্যময় মহিলাকে দেখেছিলাম যে বাস থেকে নেমেছিল, কিন্তু চোখের পলকেই সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। জ্যাকব বলে এটা কি করে সম্ভব, একজন মহিলা চোখের পলকে কিভাবে উধাও হয়ে যেতে পারে? কিন্তু জ্যাকবের এটা সন্দেহ হতে থাকে যে সেই রহস্যময় মহিলা কোনো না কোনোভাবে সেই গর্ভবতী মহিলার মার্ডারের সাথে যুক্ত রয়েছে, আর এটা সে খুঁজে বের করবেই। এই জন্যই জ্যাকব সেই গ্রামের বাকি লোকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। এরপরে জ্যাকব সেই গ্রামেরই চার্চের ফাদার জোসেফের সাথে দেখা করে এবং তাকে পুরো বিষয়টা খুলে বলে। এছাড়া এই বিষয়ে সে কিছু জানে কিনা সেটাও জিজ্ঞেস করে। জোসেফ বলে তাদের গ্রামে এমন ঘটনা এইবারই প্রথম, এর আগে এরকম বিভৎস ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু সে এটা বুঝতে পারছে না একজন গর্ভবতী মহিলাকে কে খুন করবে। জোসেফের কাছেও মনে হয় এটা কোনো ভয়ঙ্কর শক্তির প্রভাব, যার ফলে সেই গর্ভবতী মহিলা মারা গেছে। কিন্তু জ্যাকব এটা কখনোই বিশ্বাস করে না। জ্যাকব এখনো বিশ্বাস করছিল যে এই গর্ভবতী মহিলাদের কেউ খুন করছে। আর এরপরে সে গ্রামের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে যে কোনো একটা কালো শক্তি বা ভয়ঙ্কর আত্মা তাদের মেরে ফেলছে। আর এরপরে জ্যাকব চলে আসে রেণুকার সাথে দেখা করার জন্য। এই কয়েকদিন ইনভেস্টিগেশন করে যা যা পেয়েছে জ্যাকব রেণুকাকে সবকিছু বলে। এছাড়া সেই মহিলার কথাও বলে, রহস্যময় মহিলা, যে মহিলাটা সেই দিন রাতে, যে রাতে গর্ভবতী মহিলা মারা গিয়েছিল সেই রাতেই গ্রামে এসেছিল। আর সেই মহিলাটা চায়ের দোকানদার এবং অটোওয়ালার চোখের সামনে থেকে চোখের পলকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। জ্যাকব বলতে থাকে যেহেতু সেই রহস্য মহিলা সেই গ্রামে এসেছিল সেই রাতে, আর সেই রাতেই সেই গর্ভবতী মহিলাটিও মারা গেছে, তাই আমার বিশ্বাস সেই খুনের সাথে রহস্যময় সেই মহিলাটি নিশ্চিতভাবে জড়িত। রেণুকাও সেই মহিলার ব্যাপারে কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে কেউ চোখে পলকের মধ্যে অদৃশ্য কি করে হয়ে যেতে পারে। জ্যাকব বলে আমার আরও একটা বিষয় খটকা লাগছে, এই মহিলা সম্পর্কে কেউ কিছুই জানে না, এমনকি সেই মহিলা যে বাসে এসেছে সেই মহিলার ড্রাইভার, বাকি যাত্রীরা, এমনকি কন্ট্রাক্টর, কেউ সেই মহিলার ব্যাপারে একটা সিঙ্গেল ইনফরমেশনও তাদের দিতে পারেনি। রেণুকা বলে ঠিক আছে। এদিকে আরও একটা ঘটনা ঘটেছে। কুটিয়ার হসপিটালে কয়েকদিন আগে রাতের বেলা একজন গর্ভবতী মহিলা মারা গেছে, আর সেই গর্ভবতী মহিলা মারা যাওয়ার ঠিক 2 দিন পরেই সেই হসপিটালের ডক্টর এলিনা হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে গেছে। আর হসপিটালের অনেকেই বলছিল এলিনা সেই ঘটনার ঘটার পর থেকে অনেক বেশি নার্ভাস ছিল। রেণুকা বলে আমার এই এলিনাকে সন্দেহ হচ্ছে, ওকে খুঁজে বের করো, জিজ্ঞাসাবাদ করো, আর কেন সে ছুটি নিল সেটাও অবশ্যই জিজ্ঞেস করবে। জ্যাকব সেই হসপিটাল থেকে ঠিকানা নিয়ে চলে যায় এলিনার মায়ের বাসায়। সেখানে যে জ্যাকব এলিনার মাকে জিজ্ঞেস করতেই এলিনার মা অদ্ভুত কথা বলে যে এলিনা সেই দিন বাসায় আসার পরে থেকেই গায়েব হয়ে গেছে,
তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এলিনার মা ভেবেছে হয়তোবা সে আবারও হসপিটালে ফিরে গিয়েছে, আর এলিনার মায়ের কাছে মোবাইল ছিল না, আর এই জন্য সে তার সাথে যোগাযোগও করতে পারেনি। জ্যাকব জিজ্ঞেস করে এলিনা যখন এসেছিল তাকে কিছু বলেছিল কিনা। এলিনার মা জ্যাকবকে সবকিছু খুলে বলে যে কয়েকদিন ধরে এলিনা অদ্ভুত অনুভব করছিল, তার সবসময় অস্বস্তি বোধ হচ্ছিল। এছাড়া হসপিটালে সেই রাতের ঘটনা, গর্ভবতী মহিলার মৃত্যু এবং এলিনার তার বড় মাকে দেখার ঘটনা, এছাড়া এলিনা যে পুরাতন বাড়িতে গিয়েছিল, এই সব কিছু সে জ্যাকবকে বলে দেয়। জ্যাকব এক মুহূর্ত দেরি না করে সেই পুরাতন বাড়িতে চলে আসে, কিন্তু দেখা যায় সেই পুরাতন বাড়ির ভেতরে ঢুকতেই জ্যাকব বাড়ির ভেতরটা ভালো করে দেখছিল। ঠিক ওই সময়টাতে সেই বাড়িতে গোপাল নামের আরও একজন লোক চলে আসে, আর সে তার হাতে একটা লাঠি নিয়ে জ্যাকবের উপরে হামলা করে বসে। কিন্তু জ্যাকব তার পায়ের শব্দ শুনতে পেয়ে আগে থেকেই সতর্ক হয়ে যায়, আর সেই আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। জ্যাকব তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে আঘাত করছে। গোপাল বলে সে আসলে ভেবেছিল এই বাড়িতে হয়তো চোর ঢুকেছে, আর এই জন্যই সে আঘাত করেছে। এরপরেই জ্যাকব নিজের পরিচয় দেয় এবং গোপালকে জিজ্ঞেস করে এলিনাকে সে চেনে কিনা, আর এলিনা এখন কোথায়। কারণ ইতোমধ্যে সে গোপালের সাথে কথা বলে জানতে পেরেছে এলিনাকে গোপাল ছোটবেলা থেকেই চিনত। গোপাল জ্যাকবকে বলে কয়েকদিন আগে এলিনা এখানে এসেছিল, আর এই বাড়িতেই হাঁটাহাঁটি করছিল। আমি যখনই টের পাই এলিনা এখানে এসেছিল, তখন আমি সেখানে তার সাথে দেখা করতে চলে আসি। আসলে এলিনা আর গোপালের ছোটবেলা থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আর তারা সবসময় লুকিয়ে এই বাড়িতেই দেখা করত, কারণ এই বাড়িটাতে কেউ থাকতো না, আর তাদের এই সম্পর্কের কথাও কেউ জানতো না। কিন্তু এলিনা সেই হসপিটালের ডক্টর হওয়ার পর থেকে গোপালের সাথে তার আর কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এতদিন পরে গোপালকে দেখে এলিনা নিজের অনুভূতিকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে ধীরে ধীরে গোপালের কাছে চলে আসে, আর গোপালও তাকে আপন করে নেয়, আর তারা সেখানেই ঘনিষ্ঠ হয়। কিছুক্ষণ পরেই গোপালের চোখটা লেগে আসে, কিন্তু যখনই সে ঘুম থেকে উঠে যায় সে তার আশেপাশে আর এলিনাকে দেখতে পায় না, আর এরপর থেকে সে এলিনাকে আর দেখতে পায়নি। জ্যাকব তাকে বলে এছাড়া এলিনার ব্যাপারে সে আরো কিছু জানে কিনা। গোপাল বলে না, সে আর কিছুই জানে না। এরপরেই এলিনাকে দেখানো হয়। এলিনা নিজের মুখটা অনেকটা ঢেকে একটা দোকানে আসে এবং সেখান থেকে কিছু খাবার কিনে আবারও বাড়িতে ফিরে যায়। আসলে এলিনা তার বাসায় ফিরে এসেছিল, কিন্তু এটা সে কাউকে বলেনি, আর বাসার ভেতরেও সে অনেকটা লুকিয়ে লুকিয়ে বাস করছিল, যেন কেউ তাকে খুঁজে না পায়। এরপরেই দেখা যায় অরুণ এলিনার কোনো খোঁজ খবর না পেয়ে এবং তার সাথে কন্ট্যাক্ট করতে না পেরে এলিনার বাসায় চলে আসে। আর এলিনাকে দেখার পরে সে একেবারে অবাক হয়ে যায়, কারণ এলিনা একেবারে ভেঙে পড়েছিল, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। অরুণ বলে তোমার এই কি অবস্থা হয়েছে, তুমি এখানে একা একা কেন থাকছো, তুমি এখনই আমার সাথে চলো, এইভাবে থাকলে তুমি মারা যাবে, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এলিনা বলে না, আমি তোমার সাথে যেতে পারবো না। অরুণ তাকে জোর করে কেন পারবে না, তুমি এখানে থেকে থেকে অসুস্থ হয়ে যাচ্ছ। তখনই অরুণের জোরাজুরিতে এলিনা বলে আমি প্রেগনেন্ট। অরুণ অবাক হয়ে যায়, বলে এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে কেন রেখেছ। আসলে এলিনা প্রচণ্ড ভয় পাচ্ছিল। হসপিটালে সেই গর্ভবতী মহিলার মারা যাওয়ার দৃশ্যটা দেখার পরে এলিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এছাড়া এলিনার মায়ের কাছে সে তার এই প্রেগনেন্সির কথা বলার সাহসী পায়নি। এছাড়া এটা যদি জানাজানি হয়ে যায় যে এলিনা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, সমাজের মানুষ কি বলবে, এর ভয়ে সে আর কিছু বলেনি, চুপচাপ নিজেকে নিজের বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছে। এছাড়া এলিনা যে অরুণের সাথে সম্পর্ক থাকাকালীন সময়েও গোপালের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, সেটার জন্য সে ভেতরে ভেতরে অনুতপ্ত, কিন্তু এখন আর এলিনার কিছুই করার নেই। এই জন্য এলিনা অরুণকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এদিকে জ্যাকবকে দেখা যায় যে আবারও কার্তিকের সাথে দেখা করতে এসেছিল। সে বলে সে রহস্যের অনেকটা সমাধান করে ফেলেছে। গর্ভবতী যেসব মহিলারা মারা যাচ্ছিল তাদেরকে মেরে ফেলছিল লিলিত নামের এক আত্মা। তখনই সে একটা ফটো দেখায়, এটা ছিল সেই ফটো যেটা এলিনার বড় মায়ের বাড়িতে ছিল। জ্যাকব আরও বলে আমি সেই সব জায়গায় যেয়ে খোঁজ নিয়েছি, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায়। যেসব রাতে সেই গর্ভবতী মহিলারা মারা যাচ্ছিল, সেই সব রাতে তারা সবাই সেখানে অপরিচিত রহস্যময় একজন মহিলাকে দেখেছে, আর সেই রহস্যময় মহিলা সবসময় চোখের পলকেই অদৃশ্য হয়ে যেত। আমি নিশ্চিত এই রহস্যময় মহিলার আত্মাই গর্ভবতী মহিলাদের মারছে। এছাড়া সেই আত্মা লিলিতের সাথেও এই রহস্যময় মহিলার কোনো একটা যোগসূত্র রয়েছে। এছাড়া এই লিলিতের ব্যাপারেও আমি খোঁজ নিয়েছি। জানা যায় এই লিলিতের দুটো বাচ্চা ছিল, কিন্তু গ্রামবাসীরা সেই বাচ্চাটিকে শয়তানের বাচ্চা বলে মেরে ফেলে, আর এরপরেই সেই লিলিতকেও মেরে ফেলে, যার ফলে তার আত্মা প্রতিশোধ নেয়ার জন্যই ফিরে এসেছে আর গর্ভবতী মহিলাদের মেরে ফেলছে। কিন্তু কার্তিক এই ভূত প্রেতে কখনোই বিশ্বাস করত না, এই জন্য সে জ্যাকবের একটা কথাও বিশ্বাস করে না। কার্তিক জ্যাকবকে বলে
তুমি একজন পুলিশ অফিসার, তুমি এইসব কথা বললে কি করে হবে? এইসব ভূতপ্রেতের কথা বাদ দিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশনটা করো, নিশ্চয়ই রহস্যের সমাধান হবে। দেখা যায় জ্যাকব কিছু না বলেই আবারও সেই ফাদার জোসেফের সাথে দেখা করে। সেই ফাদার জোসেফ বলে এই লিলিতের ঘটনাটা অনেক আগের, আর সেই ঘটনার পরে থেকে লিলিতের আত্মা অনেকের বংশ নির্বংশ করে ছেড়েছে। এছাড়া গর্ভবতী মহিলাদেরও সে টার্গেট করেছে। দেখা যায় জ্যাকবের ইনভেস্টিগেশনের সাথে ফাদার জোসেফের থিওরিটা একেবারে মিলে যাচ্ছিল। এজন্য জ্যাকবের বিশ্বাসটা আরও বেড়ে যায়। সে ভাবে সত্যটা সবার সামনে নিয়ে আসার জন্য তার আরও কিছু ইনফরমেশন লাগবে। সে সেটাই কালেক্ট করতে শুরু করে। কিন্তু কাজ করতে করতে একটা সময় জ্যাকব নিজেকে অনেক একা মনে করে। জ্যাকবের তার স্ত্রীর কথা মনে পড়ে। আসলে জ্যাকব এবং তার স্ত্রী ছোট্ট পরিবার ছিল, খুবই সুখের পরিবার। তারা একে অপরকে ভালোবাসতো। কিন্তু জ্যাকবের স্ত্রী কয়েক বছর আগেই মারা যায়, আর এরপরে থেকেই জ্যাকব একেবারেই একা হয়ে যায়। এরপরে জ্যাকবকে দেখা যায় সেখান থেকে সে অরুণের সাথে দেখা করতে চলে আসে আর এলিনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। অরুণ বলে যে তাদের দেখা হয়েছিল প্রথমবার কলেজে। ন্যান্সি তার বান্ধবী ছিল, আর ন্যান্সির সাথে পরিচয় ছিল এলিনার। এরপরে থেকেই তাদের দুজনের পরিচয় হয়, আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপরে জ্যাকব অরুণকে জিজ্ঞেস করে এলিনা এখন কোথায়, সে তার ঠিকানা জানে কিনা। কিন্তু অরুণ কথাটা চেপে যায়। অরুণ বলে এলিনা কোথায় সে সেটা জানে না। এছাড়া জ্যাকব যখন এলিনার শহরের বাসার ঠিকানা চায়, অরুণ তখন ভুল ঠিকানা দেয়, এক্সাক্ট লোকেশনটা দেয় না। জ্যাকব এই বিষয়টা লক্ষ্য করে, এই জন্য সেখান থেকে আসার পরপরই সে রেনুকাকে কল করে। জ্যাকব রেনুকাকে বলে ম্যাডাম আমার একটা নাম্বারের এক্সাক্ট লোকেশন চাই। জ্যাকব রেনুকাকে সেই নাম্বারটা পাঠিয়ে দেয়। এরপরে এক্সাক্ট লোকেশন পাওয়ার পরে জ্যাকব সেখানে চলে যায়। সেখানে যেতে যেতে জ্যাকবের রাত হয়ে যায়। অন্যদিকে এলিনাকে দেখানো হয় সে তার বাসার ভেতরেই চুপচাপ গুটিসুটি হয়ে বসেছিল, আর সে প্রচণ্ড ভয় পেয়েছিল। যখনই সেখানে বিদ্যুৎ চমকায় সে চিৎকার করে ওঠে। এদিকে জ্যাকব যখনই এলিনার বাড়িতে ঢোকে সে দরজা বন্ধ দেখতে পায়, আর জানালা দিয়ে উঁকি মারতেই সে হতবাক হয়ে যায়, কারণ এলিনা ফাঁসিতে ঝুলে পড়েছিল। সাথে সাথে দরজা ভেঙে জ্যাকব এলিনাকে উদ্ধার করে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করে। এলিনা সেই যাত্রায় বেঁচে গিয়েছিল। জ্যাকব ভাবতে থাকে এলিনা সুইসাইড কেন করলো, নাকি এলিনাকে খুন করার জন্য কেউ ইচ্ছে করেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। এদিকে জ্যাকব যে ইনভেস্টিগেশনটা করছিল সেটার একটা রেজাল্টে এখনও জ্যাকব পৌঁছাতে পারেনি। তার কাছে যে থিওরিটা ছিল সেটা প্রমাণ করার মতো প্রমাণ তার কাছে ছিল না। এরপরেই সে রেনুকার সাথে দেখা করে। রেনুকা তাকে আবারও মনে করিয়ে দেয় ইউরোপের সেই ঘটনাগুলো। জ্যাকব বলে হ্যাঁ এটা আমাকে বলেছিলেন। তখনই রেনুকা বলে ঠিক একই রকম ঘটনা আমাদেরও ওখানে ঘটছে, আর এই সবকিছুর পেছনের মাস্টার মাইন্ড আর কেউ নয়, কার্তিক। কথাটা শুনেই জ্যাকবের হোশ উড়ে যায়। রেনুকা বলে আমি অন্য একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্য একটু দূরে গিয়েছিলাম, আর সেখানেই আমার কার্তিকের প্রতি সন্দেহ হয়। আমি তার ব্যাপারে সার্চ করতে থাকি, ইনভেস্টিগেশন করতে থাকি, আর তখনই জানতে পারি কার্তিক একজন বহুরূপী মানুষ। সে এখানে এসেছিল নকল ক্রাইম ব্রাঞ্চ অফিসার সেজে। আসলে আসল কার্তিক এখানে আসেইনি, অর্থাৎ এই বহুরূপী কার্তিক হয় আসল কার্তিককে মেরে ফেলেছে, নয়তোবা তাকে কোথাও কিডন্যাপ করে রেখেছে। আর এভাবেই কার্তিকের পরিচয় নিয়ে সে এখানে চলে এসেছে। আর এই নকল কার্তিকের আসল নাম হচ্ছে মাইকেল। এছাড়া ইউরোপের যেসব জায়গায় সেই ঘটনাগুলো ঘটেছে সেই সব জায়গাতেও এই মাইকেলের উপস্থিতি পেয়ে গেছি আমরা। আর যখনই মাইকেল এখানে এসেছে তখনই এইসব এরিয়াতেও ঠিক একই রকম ঘটনা ঘটতে শুরু করেছে। কিন্তু জ্যাকব যে ইনভেস্টিগেশন করলো, ফাদার জোসেফ যেটা বলল সেই আত্মা লিলিতের ব্যাপারে, সেগুলো কি ছিল? দেখা যায় জ্যাকব রেনুকাকে এসব কিছুই বলে না। রেনুকা তাকে বলে যে করেই হোক মাইকেলকে অ্যারেস্ট করতে হবে, নয়তোবা ওর হাতে আরও গর্ভবতী মহিলাদের প্রাণ যাবে। এরপরে জ্যাকব সেখান থেকে চলে আসে, আর তখনই দেখা যায় জ্যাকবের গাড়িতে সে মাইকেলকে আগে থেকেই আটকে রেখেছিল। অর্থাৎ জ্যাকব মাইকেলের ব্যাপারে রেনুকার আগে থেকেই জেনে গিয়েছিল। সেখানে আমরা আরও একটা ইনফরমেশন পাই। কয়েক বছর আগে জ্যাকবের স্ত্রী দিয়া মারা গিয়েছিল, সেও তখনই মারা গিয়েছিল যখন সে গর্ভবতী ছিল। আর জ্যাকব খুঁজে বের করেছে তার স্ত্রীর মৃত্যুর পেছনেও মাইকেলেরই হাত রয়েছে। এছাড়া এই মাইকেলই ছিল সেই লোক যে এলিনাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কিন্তু জ্যাকব সঠিক সময় চলে এসে এলিনাকে বাঁচিয়ে নেয়। আসলে মাইকেলকে অনেকদিন ধরেই সন্দেহ করছিল জ্যাকব, কিন্তু প্রমাণের অভাবে সে মাইকেলকে ধরতে পারছিল না। ঠিক ওই রাতে এলিনার বাসা থেকে যখন মাইকেলকে সে লুকিয়ে বের হয়ে যেতে দেখে, তখন তার সন্দেহটা সত্যিতে প্রমাণিত হয়। এদিকে রাতের বেলা রেনুকাকে দেখানো হয় সে তার বাড়িতে একাই ছিল। ঠিক তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায়। যখনই বাইরে আসে রেনুকা কাউকেই দেখতে পায় না। এরপরে সে ভেতরে চলে যায়। একটু পরে আবারও শব্দ শুনতে পায়। কৌতূহলবশত রেনুকা আবারও বাইরে বের হয়। ঠিক তখনই সে চিৎকার করে ওঠে, আর একটু পরেই দেখা যায়
কেউ রেণুকাকে মেরে ফেলেছে। যদি এইসব মার্ডারের পেছনে মাইকেলই থাকে, তাহলে রেণুকাকে কে খুন করলো? আর রেণুকা কি প্রেগনেন্ট ছিল? নাহলে তাকে খুন করা কেন হলো? জ্যাকবও এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। মাইকেলে যদি এতদিন সেই গর্ভবতী মহিলাদের মারত, তাহলে এখন রেণুকাকে কে মারলো? জ্যাকব আবার শুরু থেকে কেসটা ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। এদিকে এলিনা এবং অরুণের বান্ধবী ন্যান্সিকে দেখানো হয়। আর ন্যান্সি হচ্ছে সেই মহিলা যে কালো জাদু করত, কিন্তু তার এই বিষয়টা কেউ জানত না। কিন্তু ন্যান্সি কালো জাদু কেন করছে, ন্যান্সি কেন কালো জাদু করছিল, সেই রহস্যের উদ্ঘাটন এই মুভির দ্বিতীয় পর্বে হবে। অন্যদিকে জ্যাকবও উঠে পড়ে লাগে সেই সত্যটা খুঁজে বের করার জন্য। অন্যদিকে দেখা যায় হসপিটাল থেকে অ্যালিনাকে ছেড়ে দেওয়া হয়, আর অ্যালিনার বাচ্চাটাও সুস্থ ছিল। ঠিক তখনই দেখা যায় সেই বাচ্চার উপরে একটা ভয়ঙ্কর কালো আত্মার ছায়া পড়ে। সে তার দিকে বদনজর দিচ্ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির দ্বিতীয় পর্বে দেখানো হবে অ্যালিনা এবং তার বাচ্চার সাথে কি হয়েছিল। অন্যদিকে মাইকেল শুধুমাত্র কেন গর্ভবতী এবং খ্রিস্টান মহিলাদেরই খুন করত? জ্যাকব শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পেরেছিল কি? অন্যদিকে ন্যান্সি কেনই বা কালো জাদু করত? সব রহস্যের সমাধান দ্বিতীয় পর্বে দেখানো হবে। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।